জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আশিউল হক, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ, সিলেট। আমি তোমাদের মাস্টার্স পার্ট 1 এর পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা এই কোর্সটা নিচ্ছি। আজকে আমাদের নবম ক্লাস। আশা করি তোমার শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। তো আমি শুরু করছি আমার ক্লাসটা। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আজকে আমাদের নবম ক্লাস, পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স পার্ট 1 এর, যার কোর্স কোড হচ্ছে 411901। কোর্সের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। আর আজকে আমরা ডিসকাস করব পলিটিক্যাল থট অফ জন লক, যিনি রাষ্ট্রচিন্তার জগতে একজন অন্যতম প্রধান রাষ্ট্র দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে পরিচিত, যিনি আধুনিক গণতন্ত্রের জনক। তিনি আমাদের রাষ্ট্রচিন্তার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মতবাদ দিয়ে গেছেন, যে মতবাদের উপর ভিত্তি করে আজকে বিশ্বব্যাপী আমরা যে গণতান্ত্রিক ধ্যান ধারণা দেখি, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, সাম্যবাদ ইত্যাদি যে যে সমস্ত মহান তত্ত্বগুলো আমরা দেখি, তার সমস্ত কৃতিত্ব কিন্তু যায় জন লকের কাছে। তো আমরা দেখি জন লকের তত্ত্বগুলো কি কি ছিল। জন লকের রাষ্ট্রচিন্তা। জন লক, যিনি জন্মেছিলেন 1632 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল 1704 খ্রিস্টাব্দে। তোমরা দেখতে পাচ্ছ ডানে জন লকের একটা পোর্ট্রেট। প্লেটো থেকে অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি থেকে রুশো, রাষ্ট্র দর্শনের ইতিহাসে যে কয়েকজন মুসলিমের রাষ্ট্র দার্শনিক তাদের দর্শন দ্বারা রাষ্ট্রচিন্তায় চিরস্থায়ী অবদান রেখে গেছেন, সপ্তদশ শতকের ইংল্যান্ডের জন লক ছিলেন তাদেরই অন্যতম। যে কথাটা আমি আগেই বলেছি যে জন লক ছিলেন রাষ্ট্রচিন্তার জগতে একজন অন্যতম পথিকৃত পুরুষ। এইচ জে লাস্কি এই কারণে জন লক সম্পর্কে বলেন, he had in him the great Puritan sense of the supreme importance of the individual soul. আমরা একটা কথা প্রায় শুনে থাকি বা বলে থাকি যে জন লক হচ্ছেন আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক। তো কেন তাকে এই কথাটা বলা হয়? আমরা দেখেছি বিশ্বব্যাপী এখন সংসদীয় গণতন্ত্রের জয় জয়কার। পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, আরেকটা হচ্ছে সংসদীয় সরকার। যেমন আমাদের বাংলাদেশে আছে সংসদীয় সরকার। তো সাধারণত বেশিরভাগ দেশেই কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার বিদ্যমান আছে এবং এই সংসদীয় গণতন্ত্রের জনক হচ্ছেন জন লক। সেই অর্থে তিনি অন্যতম একজন প্রধান রাষ্ট্রবিজ্ঞানী। জন লক তার প্রধান যে বইটা, বিখ্যাত যে বইটা, দ্যাট ইজ টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট, এর মধ্যেই তিনি তার দর্শনের মূল কথাগুলো বলে গেছেন, যেখান থেকে আমরা আজকে ডিসকাশনটা করব। তোমরা ডানে দেখতে পাচ্ছ তার যে বইটা টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট, তার প্রচ্ছদের একটা ছবি, যেটা তিনি লিখেছিলেন 1690 খ্রিস্টাব্দে। তো গত ক্লাসে যেটা বলেছিলাম, আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, যে কোনো দার্শনিককে, যে কোনো চিন্তাবিদকে বুঝতে হলে আমাদেরকে তার সমসাময়িক যে ঘটনাবলী ছিল, সমসাময়িক যে রাষ্ট্রচিন্তা, সমাজ ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, এর প্রেক্ষিতে বিচার করতে হবে। তাহলে আমরা সেই রাষ্ট্রচিন্তাবিদকে বা সেই দার্শনিককে সম্যক উপলব্ধি করতে সক্ষম হব। তো সপ্তদশ শতকের 40 দশক ইংল্যান্ড রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়াবহ একটা দশক ছিল। ভয়াবহ কারণ এই সময় ইংল্যান্ডে দুটো গৃহযুদ্ধ সংঘটিত হয় এবং রাজা প্রথম চার্লসকে হত্যার মধ্য দিয়ে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সূচিত হয়, যেটাকে আমরা বলি গ্লোরিয়াস রেভলিউশন, যার মাধ্যমে পার্লামেন্টের ক্ষমতা পার্লামেন্ট ক্ষমতা অধিষ্ঠিত হয় ইংল্যান্ডের সরকার ব্যবস্থা। যদিও সেটা বেশি দিন টিকেনি, কিন্তু এই যে সূচনাটা হয়েছিল, আমরা সেই ধারাবাহিকতায় দেখতে পাই। আজকে ইংল্যান্ড হচ্ছে গণতন্ত্রের অন্যতম একটা পীঠস্থান। আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের যে গৃহযুদ্ধ, তার একটা ছবি। এই বিপ্লবের পটভূমিতেই জন লক তার টু ট্রেটিজ এই গ্রন্থটা রচনা করেন।
জন লকের এই বইটাকেই আধুনিক উদারতাবাদের বাইবেল হিসেবে পরিচিতি পায়, এবং তিনি সংসদীয় গণতন্ত্রের প্রথম প্রবক্তা ছিলেন, তার আগে এই ধরনের পার্লামেন্টারি গভর্নমেন্ট নিয়ে কেউ কিন্তু ওইভাবে কথা বলেন নাই, এবং গণতন্ত্রকে তিনি একটা স্ট্রং বেজের উপরে দাঁড় করিয়ে যান, এবং এই কারণে তিনি একই সঙ্গে আধুনিক গণতন্ত্রের জনকও তিনি। সংসদীয় গণতন্ত্রের জনক যেমন, আধুনিক গণতন্ত্রের জনকও হচ্ছেন তিনি। এখন আমরা দেখব রাষ্ট্রচিন্তা সম্পর্কে তার বিভিন্ন যে মতবাদগুলো ছিল, এবং কেন তাকে সংসদীয় গণতন্ত্র এবং আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়, এবং তার তত্ত্বগুলার মধ্যে দিয়েই আমরা তার এই অবদানটাকে আমরা বিশ্লেষণ করব। প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে জন লকের সামাজিক চুক্তি মতবাদ। আমরা আমাদের গত ক্লাসে বলেছি যে সামাজিক চুক্তি মতবাদ তিনজন রাষ্ট্রচিন্তাবিদ আগিয়ে নিয়ে গেছেন, এবং এর উদ্যোক্তা ছিলেন হচ্ছেন টমাস হবস, যিনি ইংল্যান্ডের, ঠিক তার পূর্ববর্তী জন লকের। এবং তোমরা নিশ্চয়ই হয়তো মনে আছে, বা যারা আমার গত ক্লাসটা শুনেছো তারা অবশ্যই জানো যে টমাস হবস সামাজিক চুক্তি মতবাদের মধ্যে দিয়েই রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে একটা অন্যতম প্রধান তত্ত্ব দিয়ে গেছে। তো আমরা দেখি এক্ষেত্রে জন লক তার মতবাদটা কি ছিল। প্রথমত প্রকৃতির রাজ্য, এখানে একটু প্রেক্ষাপট আমার একটু বলা দরকার আছে। সেটা হচ্ছে আজকে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক, কোনো না কোনো রাষ্ট্রে আমরা বসবাস করি। তো প্রশ্ন আসতে পারে এই রাষ্ট্রগুলা কবে, কখন, কোথায়, কিভাবে উৎপত্তি হয়েছিল। তো খুব সহজবোধ্য একটা বিষয় যে আমরা আমাদেরও জ্ঞানেরও বহু পূর্বে, অর্থাৎ আজ থেকে হাজার হাজার ইভেন লক্ষ বছর পূর্বে কোনো এক সময় কোনো একটা জায়গাতে হয়তো কোনো একটা রাষ্ট্রের জন্ম হয়েছিল, এবং সেইভাবে ধারাবাহিকতা পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে তোমার রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল। তো তাহলে প্রথম যে রাষ্ট্রটা বা প্রথম যে রাষ্ট্রগুলো তৈরি হয়েছিল কিভাবে হয়েছিল, তো এই ক্ষেত্রেই চলে আসছে বিভিন্ন মতবাদ। তো রাষ্ট্র উৎপত্তি মতবাদের ক্ষেত্রে আমরা জানি যে বিবর্তনমূলক মতবাদ আছে, ঐতিহাসিক মতবাদ আছে ইত্যাদি। তো এর ভিতরে সামাজিক চুক্তি মতবাদও একটা অন্যতম প্রধান মতবাদ। তো দেখি আমরা এই মতবাদটা। তো এই মতবাদের শুরুতেই আসবে প্রকৃতির রাজ্য। প্রকৃতির রাজ্য টমাস হবসের মতো জন লকও প্রকৃতির রাজ্য ও সামাজিক চুক্তি মতবাদে বিশ্বাস করতেন, তবে জন লকের ধারণা হবসের সম্পূর্ণ বিপরীত ছিল। এখন প্রকৃতির রাজ্যটা কি? প্রকৃতি রাজ্য হচ্ছে সেই অবস্থা, সেটা হচ্ছে রাষ্ট্র তৈরির আগের অবস্থা, অর্থাৎ একদম আদিম যুগে যখন মানুষের সংখ্যা ছিল খুব কম, বিশাল পৃথিবী, কিন্তু খুব অল্প কিছু মানুষ বিচ্ছিন্নভাবে বসবাস করত, এবং মানুষের জীবনের তখন প্রধান কাজই ছিল দুইটা। একটা হচ্ছে শিকার করা, বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ করা, এবং একই সঙ্গে তার আশ্রয়ের জন্য, নিরাপদ থাকার জন্য একটা আশ্রয় খুঁজে নেওয়া, হয়তো একটা গুহা, হয়তো এক গাছের গুড়ি, যাই হোক। এই দুইটাই ছিল মানুষের প্রধান কাজ। তো এই প্রকৃতির রাজ্য থেকেই শুরু হচ্ছে আমাদের সামাজিক চুক্তি মতবাদের প্রেক্ষাপট। এবং এই ক্ষেত্রে একটু আমরা স্মরণ করছি টমাস হবসকে। তিনি বলেছিলেন যে প্রকৃতির রাজ্যে মানুষ ছিল খুবই ভয়াবহ অবস্থায়, এবং যেহেতু মানুষ স্বার্থপর, যেহেতু মানুষের মধ্যে পরের জন্য ভালোবাসা নেই, এবং প্রকৃতির রাজ্যে যেহেতু কোনো সরকার নেই, কোনো পুলিশ ছিল না, কোনো রাজার অস্তিত্ব ছিল না, কোনো কোর্ট, কোনো আইন ছিল না, ফলে জোর যার মুলুক ছিল, এবং একটা সমগ্র একটা বিশৃঙ্খল অবস্থা ছিল প্রকৃতির রাজ্যে। এই হচ্ছে টমাস হবসের মনোভাব ছিল প্রকৃতির রাজ্যে। এখন জন লক, যাকে আজকে আমরা আলোচনা করছি, তিনি হবসের সম্পূর্ণ বিপরীত মনোভাব পোষণ করেছেন প্রকৃতি রাজ্য সম্পর্কে। কারণ কি? কারণ হচ্ছে তার মতে যে মানুষ যেহেতু সামাজিক ও যুক্তিপ্রবণ, এবং প্রকৃতি রাজ্যে যেহেতু প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হতো, তাই সেখানে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি বিরাজমান ছিল। এক্ষেত্রে উইলিয়াম ইভেনস্টাইন, একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানের ধারাভাষ্যকার, তিনি প্রকৃতি রাজ্য বর্ণনা দিতে গিয়ে বলেন, এ স্টেট অলসো অফ ইকুয়ালিটি where in all the power and jurisdiction in reciprocal, no one having more than another. অর্থাৎ প্রকৃতি রাজ্যে যেহেতু একটা সমতা ছিল, প্রকৃতি রাজ্যে সমস্ত কিছুই তোমার রিসিপ্রোকাল ছিল, ফলে কেউ একজন অন্য একজনের থেকে বেশি শক্তিশালী ছিল না, এবং অন্যজনের উপরে সে তার আধিপত্য বিস্তারের কোনো সুযোগ ছিল না। এখানে বলা দরকার যে প্রকৃতি রাজ্যে যেটা ছিল হবসের মতে, তিনি মানুষের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বলছেন মানুষ স্বভাবতই হচ্ছে খুব ভালো,
বেসিক্যালি মানুষ ভালো। হ্যাঁ, পরিস্থিতির চাপে পড়ে বা অন্য কোনো কারণে মানুষ হয়তো স্বার্থপর হয়ে ওঠে বা অন্য কিছুতে যায়, কিন্তু আলটিমেটলি মানুষের নেচার হচ্ছে ভালো। তো এই অর্থে প্রকৃতির রাজ্য যেহেতু বিশাল পৃথিবী, অফুরন্ত রিসোর্স, এবং মানুষের মধ্যে যেহেতু মানুষ ভালো, ফলে হানাহানি বা মারামারির কোনো সুযোগ ছিল না। মানুষ খুব অত্যন্ত শান্তিপূর্ণ সৌহার্দ্যময় একটা জীবনযাপন করত। এই হচ্ছে জন লকের মতে প্রকৃতির রাজ্য। এখন দেখি প্রকৃতির রাজ্যের যে উনি বলছেন যে প্রাকৃতিক আইন, সেটা কেমন ছিল। জন লক বলছেন প্রকৃতির রাজ্যে মানুষ শান্তি ও নিরাপত্তা ভোগ করলেও তাদের এই স্বাধীনতা চিরস্থায়ী হয়নি। মানুষ সে সময় স্বাধীন থাকলেও তাদের স্বাধীনতা সীমাহীন ছিল না। প্রাকৃতিক আইনের কাছে তারা দায়বদ্ধ ছিল। যেহেতু কোনো আইন বা কোনো বিধিবদ্ধ আইন বা কোনো শাসকের অস্তিত্ব ছিল না, না থাকলেও মানুষ প্রাকৃতিক আইনের কাছে দায়বদ্ধ ছিল। কাজেই তাদের স্বাধীনতা যেটা ছিল সেটা সীমাহীন ছিল না। এক্ষেত্রে প্রবলেম ছিল তিনটা। প্রথমত, প্রাকৃতিক আইনের অস্পষ্টতা, ফলে প্রত্যেকেই তার নিজের মতো আইনকে ব্যাখ্যা করতে চাইত। আমরা দেখেছি প্রকৃতিতে কিছু আইন আছে। প্রকৃতিতে আইন তোমরা দেখবে যে জঙ্গলের আইন বলি, পৃথিবীর আইন বলি, নেচারের কিছু নিয়ম আছে, সেটাকে আমরা বলছি প্রাকৃতিক আইন। তো এই প্রাকৃতিক আইনের কিছু অস্পষ্টতা আছে যেহেতু এটা কোথাও লেখা নেই, ফলে যেটা হচ্ছে যে প্রত্যেকেই তার নিজের মতো করে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে চাইতো। দ্বিতীয়ত, বিচারকের নির্দেশ বা আইনের যথাযথ প্রয়োগের অভাব। যেহেতু কোনো বিচারক ছিল না, কোনো কর্তৃপক্ষ ছিল না, তাই নিরপেক্ষ বা নিরাসক্ত একটি তৃতীয় বিচারকের প্রয়োজন ছিল, যা সে সময় ছিল না। এবং একই বিষয়ের পর নানা ধরনের আইন বা সিদ্ধান্ত ছিল। তো ফলে এই যে তিনটা অস্পষ্টতা, এই তিনটা অস্পষ্টতা মানুষের মধ্যে একটা অনিশ্চয়তার আবহ তৈরি করে, যে আবহ থেকে মানুষ পরবর্তীতে সামাজিক চুক্তি মতবাদের দিকে ধাবিত হয়। তাহলে এখন আমরা যাচ্ছি সামাজিক চুক্তি মতবাদ। প্রকৃতির রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল সেখানে কোনো সর্বজন স্বীকৃত সরকার বা কর্তৃপক্ষ ছিল না। যেটা আমি আগেই বলেছি যে কোনো গভর্নমেন্ট, কোনো পুলিশ, কোনো ল কিছুই ছিল না। ফলে উপরোক্ত অসুবিধাগুলো দূর করার কেউ ছিল না। এমন অবস্থায় এই অনিশ্চয়তার হাত থেকে বাঁচার জন্য মানুষ একটা চুক্তি করলো। একেই জন লক বলেছেন সামাজিক চুক্তি। অর্থাৎ আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, প্রকৃতির রাজ্যে মানুষ অবশ্যই খুব ভালো ছিল জন লকের মতে, কোনো প্রবলেমও ছিল না, কিন্তু প্রাকৃতিক আইনে কিছু অস্পষ্টতা ছিল, কিছু অনিশ্চয়তা ছিল। তো এই অবস্থায় মানুষের তোমার সম্পত্তির উদ্ভব ঘটলো। জন লকের অন্য এক সম্পত্তি তত্ত্ব খুব বিখ্যাত, আমি একটুখানি এখানে আলোচনা করে নিই। সম্পত্তির উদ্ভব ঘটলো কিভাবে? তোমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাও, একদম আদিম যুগে প্রথম সম্পত্তির আবির্ভাব ঘটলো মানুষের কৃষিকাজের সঙ্গে সঙ্গে, এবং এই কৃষিকাজটা আবিষ্কার করে কিন্তু মেয়েরা। পুরুষরা যখন শিকারে যেত, কিছু মেয়েকে থাকতে হতো তার আশ্রয়স্থলে, গুহায় বা গাছের গুড়ি, যেখানেই বলি, এবং সন্তান জন্মদানের জন্য তাকে কিছুটা সময় এবং তাকে লালন পালন করার জন্য কিছুটা সময় তাকে থাকতেই হতো ওই আশ্রয়স্থলে। এই অবস্থায় তারা যখন কোনো ফল বা এরকম কিছু খেয়ে ফেলে যেত আশেপাশে, এবং একসময় তারা খেয়াল করলো যে ধীরে ধীরে গাছ সেখান থেকে গজিয়ে উঠছে, তখন তারা ধীরে ধীরে পরিচর্যা করা শুরু করলো, পানি দিত বা একটু আশেপাশের অন্যান্য আগাছা পরিষ্কার করে দিত। এইভাবে একসময় মানুষ ধীরে ধীরে কৃষিকাজ আবিষ্কার করলো, এবং কৃষিকাজ আবিষ্কার করার ফলে মানুষের জীবনে অনেক শান্তি এবং অনেক নির্ভরতা নেমে আসলো। এখন আর তাকে শিকারের উপর সবসময় ডিপেন্ডেন্ট হতে হয় না। ফলে মানুষের এই প্রথম সম্পত্তি তৈরি হলো তার একটা কৃষি জমি। দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টি অফ হিউম্যান বিং। এবং এই সম্পত্তিকে রক্ষা করার জন্যই মানুষ একসময় উপলব্ধি করলো যে আমাদের যেহেতু কোনো সরকার নেই, জন কর্তৃপক্ষ নেই, কোনো রাজা নাই, ফলে যদি কখনো হানাহানি শুরু হয়ে যায়, কখনো মারামারি বা যুদ্ধ বিগ্রহ শুরু হয়, তখন আমাকে বা আমাদেরকে প্রোটেক্ট করার কেউ থাকবে না। এই অবস্থায় প্রকৃতি রাজ্যের মানুষরা সবাই মিলে তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আমরা কি করব, আমরা একটা চুক্তিতে আবদ্ধ হব, যে চুক্তির মাধ্যমে আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা দিয়ে দেবো একটা কর্তৃপক্ষের হাতে, দ্যাট মিনস একজন রাজার হাতে বা শাসকের হাতে, বিনিময়ে তিনি আমাদের জীবন এবং সম্পত্তির স্বাধীনতা নিশ্চিত করবে। এই হচ্ছে মোটামুটি সামাজিক চুক্তির মতবাদ। এর ফলে সামাজিক চুক্তি হওয়ার পরপরই গঠিত হলো রাষ্ট্র, এবং এই সে রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকার। সাধারণ বলা হয় লক দুইটি চুক্তির কথা বলেছেন, কারণ বইয়ে তোমরা খেয়াল করো জন লকের বইটার নাম
টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে সামাজিক চুক্তি আর একটা হচ্ছে রাজনৈতিক চুক্তি, অর্থাৎ চুক্তি দুইটা। এখানে আবার আমি স্মরণ করছি টমাস হবসকে, যিনি বলেছিলেন চুক্তি হয়েছে একটা। সেটা কি রকম? প্রত্যেকের সঙ্গে, প্রকৃতি রাজ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের চুক্তি হয়েছে। চুক্তি করার পরে তার ক্ষমতাটা দিয়ে দিয়েছে একজন শাসককে, একজন রাজাকে, কিন্তু রাজার সঙ্গে কোনো চুক্তি হয়নি। ফলে রাজা সর্বভৌম ক্ষমতা জনগণের হাত থেকে ঠিকই পেয়ে গেছেন, কিন্তু তার সঙ্গে যেহেতু জনগণ চুক্তি করেনি, ফলে রাজা যদি কখনো অন্যায় করে, স্বৈরাচারী হয়ে ওঠে, জনগণ কখনো তাদের আর সেই সার্বভৌম ক্ষমতা রাজার কাছ থেকে আর ফেরত নিতে পারবে না। দ্যাট মিনস রাজার বিরুদ্ধে আর কখনো কেউ বিদ্রোহ করতে পারবে না। এটা বলেছিলেন টমাস হবস। আর জন লক বলছে যে না, চুক্তি হয়েছে দুইটা, একটা চুক্তি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের, প্রকৃতি রাজ্যে, দেন এবার তারা একজন শাসকের সঙ্গে বা একজন রাজার সঙ্গে সেকেন্ড একটা চুক্তি করলো। সেই চুক্তিটা হচ্ছে রাজনৈতিক চুক্তি। সেই চুক্তিটা কি? যে এখন থেকে তোমাকে আমরা আমাদের সার্বভৌম ক্ষমতাটা দিয়ে দিচ্ছি, তুমি আমাদের হয়ে এটা প্রয়োগ করবে আমাদের উপরে, আর বিনিময়ে তুমি আমাদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা বিধান করবে। খেয়াল করো কথাটা। তার মানে রাজার সঙ্গে সেকেন্ড একটা চুক্তি হলো, এবং এই চুক্তির প্রেক্ষিতে জন লক বলছেন কোন রাজা যদি জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেই রাজার আর অধিকার নাই ক্ষমতায় থাকার। জনগণের অধিকার আছে তার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে ক্ষমতাচ্যুত করা, কারণ সে চুক্তি ভঙ্গ করেছে। এই যে মতবাদটা, এই মতবাদটাই জন লককে মহান করে তুলেছে, এই মতবাদটাই তাকে আধুনিক গণতন্ত্রের জনক করে তুলেছে। এখন প্রকৃতি রাজ্যে প্রত্যেকের সঙ্গে যে প্রত্যেকের চুক্তি যেটা হয় তা হচ্ছে সামাজিক চুক্তি, যেটা আমি এইমাত্র বললাম। এর ফলে সৃষ্টি হলো রাষ্ট্র, এবং পরবর্তী যেটা হলো প্রত্যেকে মিলিত যখন অন্য একটি কর্তৃপক্ষের সঙ্গে তাদের জীবন, স্বাধীনতা ও সম্পত্তি রক্ষা করার চুক্তি করে, সেটি রাজনৈতিক চুক্তি। এর ফলে জন্ম হয় সরকারের। তোমরা দেখতে পাচ্ছ উপরের ছবিতে, লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি। তাহলে আমি আশা করি তোমরা জন লকের সামাজিক চুক্তি মতবাদটা বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, তোমরা সামাজিক চুক্তি মতবাদ পড়তে গেলে অবশ্যই তিনজন দার্শনিক, তিনজন রাষ্ট্রচিন্তাবিদ, টমাস হবস, জন লক এবং জ্যাক রুসো, এই তিনজনকে একসঙ্গে করে তোমাকে বুঝতে হবে, পড়তে হবে। না হলে তুমি এই মতবাদটা খণ্ডিত ভাবে বুঝবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার পরামর্শ তোমাদের কাছে। এখন আমরা যাব জন লকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মতবাদ, যেটা হচ্ছে সার্বভৌমত্ব সম্পর্কে তার ধারণা। যদিও সেটা এইটা সামাজিক চুক্তি মতবাদের সঙ্গে জড়িত। মনে রাখতে হবে জন লকের অন্য যে মতবাদগুলা, সবগুলার বেস ভূমি হচ্ছে এই সামাজিক চুক্তি মতবাদ, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি। এরই শাখা প্রশাখা হিসেবে অন্য বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে। তাহলে বেসটা হচ্ছে তোমার সামাজিক চুক্তি মতবাদ। জন লক তার সেকেন্ড ট্রিটিজ বইয়ে 149 অনুচ্ছেদে সার্বভৌমত্ব সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আমাদেরকে দিয়ে গেছেন। সেটা কি? তার মতে যেহেতু জনগণ চুক্তির মাধ্যমে সরকার ও রাষ্ট্রের কাছে ক্ষমতা অর্পণ করে, তাই চূড়ান্ত বিচারে জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। তোমরা ডানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে ছবিটা দেখো। পিপল ডোন্ট নো দেয়ার ট্রু পাওয়ার। দ্যাট মিনস সরকার বা একজন শাসক তিনি যে ক্ষমতাবান, সেই ক্ষমতাটা জনগণের ক্ষমতা। তোমরা দেখো একটা সিম্বলিক পিকচার, পাহাড়ের একদম ভার যে একদম কর্নারে একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছেন শাসক, এবং তিনি যে এখানে দাঁড়িয়ে আছেন তার ভারটা, তার ক্ষমতাটাকেই কিন্তু তৈরি হয়েছে জনগণের মাধ্যমে। জনগণ যদি এখান থেকে সরে যায় তাহলে কি হবে? নিশ্চিতভাবে রাজার পতন হবে পাহাড়ের চূড়া থেকে, তাই তো? এটা একটা সিম্বলিক পিকচার। এটাই হচ্ছে সেটা যে চূড়ান্ত বিচারে সার্বভৌম ক্ষমতা মালিক হচ্ছে কে? জনগণ। তবে জনগণের পক্ষে এবং তাদের সম্মতিক্রমে সরকার এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করবে। এখানে কয়েকটা জিনিস আমাদের লক্ষণীয় আছে। সেটা হচ্ছে যদি কোন সরকার এই এই চুক্তিটা লঙ্ঘন করে, দ্যাট মিনস ব্রিচ অফ ট্রিটি। তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডশেক, একদিকে রাজা আরেকদিকে জনগণ, এবং কেউ যদি কোন শাসক যদি এই চুক্তিটা ভঙ্গ করে, অর্থাৎ জনগণের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে হোয়াট ইফ দ্য রুলার ভায়োলেট দ্য কন্ট্রাক্ট, দেন হি উইল বি থ্রোন আউট অফ হিজ চেয়ার। ওকে, এখন যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে সার্বভৌমত্বর ধারণা সম্পর্কে, সেটা হচ্ছে সরকার হচ্ছে সার্বভৌম ক্ষমতার জিম্মাদার। সরকার নিজের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য কিছু না করে জনগণের অধিকার ও প্রাধান্য প্রতিষ্ঠার জন্য সবকিছু করবে। জিম্মাদার হিসেবে
সরকার স্থায়ী বা চূড়ান্ত কোনো ক্ষমতা দাবি করতে পারবে না। ঠিক এই কথাটাই আগের কথার প্রতিধ্বনি যে অ্যাকচুয়ালি শাসক বা রাজা বা সরকার চূড়ান্ত ক্ষমতার অধিকারী না। সে শুধু জিম্মাদার হিসেবে জনগণের পক্ষ থেকে এই ক্ষমতাটা সে পেয়ে জিম্মাদার হিসেবে সেই ক্ষমতাটা সে শুধু প্রয়োগ করছে। কাজেই সে চূড়ান্ত ক্ষমতা দাবি করতে পারবে না। যেটা টমাস হবস বলেছিলেন যে শাসক চূড়ান্ত ক্ষমতা দাবি করতে পারবে। জন লক বলছেন যে তিনি পারবেন না। কারণ তিনি হচ্ছেন জিম্মাদার, তিনি মালিক না। আর সরকার যদি জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ হয়, তার ক্ষমতা আপনা আপনি চলে যাবে এবং নতুন সরকার প্রতিষ্ঠিত হবে, যেটা আমাদের উপরের ছবিটা আমাদেরকে বলছে। দ্বিতীয় হচ্ছে সরকারের ক্ষমতা হচ্ছে সীমাবদ্ধ। সার্বভৌমত্বের ধারণা অনুযায়ী সরকারের ক্ষমতা সীমাবদ্ধ। যেমন মালিকের সম্মতি ছাড়া সরকার তাদের সম্পত্তির উপর কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। দ্যাট মিনস কোন একটা রাষ্ট্রের সরকার চাইলেই যে কোনো জনগণের সম্পত্তি ক্রয় করে নিতে পারবে না, যদি না সেখানে জনগণের সম্মতি থাকে। অর্থাৎ জনগণের বৃহৎ অংশ যদি সেখান থেকে বেনিফিটেড না হয়, তাহলে কোনো সরকারি কোনো প্রাইভেট প্রপার্টি তোমার সরকারের জিম্মায় নিতে পারবে না। এখানে আমি একটু বলার আছে, তোমরা সবাই হয়তো অবগত আছো বা দেখেছো যে কখনো না কখনো সরকার কোনো না কোনো জায়গা অ্যাকোয়ার করে নেয় রাষ্ট্রীয় প্রয়োজনে, হয়তো ব্রিজ করবে বা সরকারি কোনো স্থাপনা তৈরি হবে বা পাওয়ার প্ল্যান্ট ইত্যাদির কারণে সরকার এটা করে। এখন এখানে এই প্রসঙ্গটা যেটা আসছে যে সরকার জনগণের মালিকদের সম্পত্তি ছাড়া তাদের সম্পত্তির হস্তক্ষেপ করতে পারবে না। এখানে যেটা বিষয় আসছে যে একজন মালিক হয়তো এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আলটিমেটলি সমগ্র জনগণ এখান থেকে উপকৃত হচ্ছে। বিষয়টা হচ্ছে সেইখানে যে জনগণের সম্মতি আছে কিনা। আলটিমেটলি বেশিরভাগ জনগণের সেখানে সম্মতি থাকে, মৌন সম্মতি থাকে। কাজেই মালিকদের সম্মতি ছাড়া সরকার তাদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে জনগণের জীবন ও ভাগ্যের উপর আইন বিভাগের চূড়ান্ত কোনো ক্ষমতা নাই। অর্থাৎ পার্লামেন্ট, আমরা জানি পার্লামেন্ট সার্বভৌম, তারা যে কোনো আইন প্রণয়ন করতে পারে যদি তাদের মেজরিটি থাকে। তো জন লক বলছেন কিন্তু আইন বিভাগ পার্লামেন্টে যত ক্ষমতাই থাকুক, জনগণের জীবন ও ভাগ্যের উপর চূড়ান্ত ক্ষমতা আইন বিভাগের নেই। তারা এমন জনগণের এই ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে পারে বা জীবন নিয়ে চিনিমিনি খেলতে পারে এমন কোন আইন তারা প্রণয়ন করতে পারে না। তৃতীয়ত, আইন বিভাগ রাষ্ট্রের সংবিধানের আওতার বাইরে কোনো আইন প্রণয়ন করতে পারে না। অর্থাৎ সংবিধানে যে সমস্ত মূলনীতিগুলা দেয়া আছে, বিধিমালাগুলা দেয়া আছে, আইন বিভাগ তার বাইরে গিয়ে কোনো আইন প্রণয়ন করতে পারে না। এবং এটা কিন্তু পৃথিবীর এখন সব জায়গাতেই তোমার গ্রহণীয়, সব জায়গাতেই এই বিধানটাই আছে। কোনো পার্লামেন্টই সংবিধানকে ভায়োলেট কোনো আইন করতে পারে না। যদি সেটা করে ফেলে তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দিতে পারে। সুপ্রিম কোর্টের এই অধিকারটা আছে, যেহেতু তারাই চূড়ান্ত বিচারক, চূড়ান্ত রক্ষক সংবিধানের। তৃতীয় গুরুত্বপূর্ণ কনসেপ্ট অফ টমাস জন লক ইজ কনসেন্ট থিওরি বা সম্মতি তত্ত্ব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার উচ্চভূমি হচ্ছে সামাজিক যুক্তি মতবাদ। দেখো তোমরা ডানে নিচের ছবিটা। জন লক believed that revolution was an obligation if the state abused their given power। অর্থাৎ কোন সরকার যদি জনগণের যে প্রদত্ত ক্ষমতা এটার মিস ইউজ করে, অ্যাবিউজ করে, অপব্যবহার করে, তাহলে বিপ্লবটা অপরিহার্য হয়ে ওঠে। কত মহৎ, কত বড় একটা কথা। তুমি দেখো, আমরা দেখি পরবর্তী যেটা দেখি ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব বা চৈনিক বিপ্লব, হ্যাঁ, প্রত্যেকটাই একটা নতুন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। প্রত্যেকটাতেই বলা হচ্ছে যে এর মাধ্যমে জনগণের মুক্তির একটা পথ তৈরি হয়েছে। তো এই যে বিষয়গুলা, এই যে মহান বিপ্লবগুলা, তার পটভূমি কিন্তু জন লকের এই কথাটা, হ্যাঁ। এবং এইখানেই জন লক কিন্তু অ্যারিস্টটল থেকে ব্যতিক্রম। অ্যারিস্টটল বলেছেন যে সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ একসেপ্টেবল না, হোক সেটা স্বৈরাচারী সরকার, কিন্তু সেটা একসেপ্টেবল না। এবং কিভাবে এই বিপ্লবটা প্রতিরোধ করতে হবে অ্যারিস্টটল আমাদেরকে সেটা জানিয়ে গেছে। কিন্তু জন লক এখানে ডিফার করছেন অ্যারিস্টটলের সঙ্গে। তিনি বলছেন যে না, সরকার যদি অ্যাবিউজ করে, তার ক্ষমতা অপব্যবহার করে ক্ষমতা, তাহলে জনগণের উপরে এটা অব্লিগেশন চলে আসে যে সে বিপ্লব করে সেই সরকারের পতন ঘটায়। তো দেখি আমরা সম্মতি তত্ত্বটা। জন লকের রাষ্ট্র দর্শনে সম্মতি তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা এতক্ষণ আমি বলছি।
তিনি বিশ্বাস করতেন শাসকের বৈধতার অন্যতম ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি। যে সরকার জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত নয় তা জনগণের আনুগত্য দাবি করতে পারে না, এমনকি সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকারও জনগণের আছে। তোমরা এই কথাটা হয়তো শুনে থাকবে যে শাসকের বৈধতা বা শাসনের বৈধতা। বৈধতা মানে কি? কোন সরকারের প্রতি, শাসনের প্রতি জনগণের সম্মতি আছে কিনা। মনে রাখতে হবে এখানে একটা কনফিউশন চলে আসতে পারে যে জনগণের ভোটে নির্বাচিত কোন সরকার যদি ক্ষমতায় থাকে, পৃথিবীর সব অনেক জায়গাতে আমরা দেখেছি যে, কিন্তু তারপরও সেই সরকার কিন্তু জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারে, কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে পারে, কোনো আইন প্রণয়ন করতে পারে, বা রাষ্ট্র ব্যবস্থা একটা কোনো ব্যাপক পরিবর্তন আনতে পারে। তো ফলে জনগণের সম্মতি কিন্তু সেখানে আর থাকে না। এই যদি অবস্থা হয় যে শাসকের প্রতি জনগণের যদি সম্পূর্ণ সম্মতি না থাকে, তাহলেই তার বৈধতা সংকট তৈরি হয়। তো যে কোনো সরকারই জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত হয় এবং তার বৈধতা নির্ণীত হয় এই সম্মতির উপরে। কাজেই কোন সরকার যদি জনগণের মতামতের বিরুদ্ধচারণ করে, বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, তাহলে সে জনগণের আনুগত্য দাবি করতে পারে না এবং এই এই সরকারের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করতে পারে, যেটা জন লক বলেছেন। হ্যালোয়েল উনিও একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানের ধারাভাষ্যকার। তিনি যথার্থই বলেন, জন লকের উদারনীতিবাদের মূল কথাটা হলো সরকারের ভিত্তি জনগণের সম্মতি বা সম্মতির সরকার। কত ভাইটার একটা পয়েন্ট, সম্মতির সরকার। অর্থাৎ যেই সরকারের প্রতি জনগণের সম্মতি নেই, সেই সরকার ক্ষমতায়ও থাকতে পারে। জন লকের সম্মতি তত্ত্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। বিশেষ করে সম্মতি জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তিনি ভাগ করেছেন। একটা হচ্ছে এক্সপ্রেস কনসেন্ট, প্রকাশ্য সম্মতি, আর একটা হচ্ছে ট্যাসিট কনসেন্ট, অপ্রকাশ্য সম্মতি। সেটা কি একটু আমরা দেখছি এখন। প্রথমত প্রকাশ্য সম্মতি। প্রকৃতি রাজ্যে মানুষ সম্পত্তির যে অধিকার ভোগ করে তা রক্ষা করার জন্য যে সম্মতির মাধ্যমে মানুষ রাষ্ট্র বা সরকার গঠন করে, তাকে বলা হয় প্রকাশ্য সম্মতি। অর্থাৎ প্রকৃতি রাজ্যে মানুষ যে প্রথম সামাজিক চুক্তি যেটা করলো রাষ্ট্র গঠন করার জন্য, সেটাই হচ্ছে প্রকাশ্য সম্মতি। মানুষ তখন স্পষ্টভাবে, ক্লিয়ারলি, লাউডলি, তার ইন হিজ ভয়েস সে এই সম্মতিটা দিয়েছিল। ওকে। আর এরপরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে অপ্রকাশ্য সম্মতি। সেটা কি? রাষ্ট্র গঠিত হয়ে যাওয়ার পর সরকার গঠনের ক্ষেত্রে আর প্রকাশ্য সম্মতি দেখা যায় না। এখন আমরা কিন্তু আর প্রকাশ্যে কোনো জায়গায় গিয়ে আমরা এত সংখ্যক মানুষ একসঙ্গে গিয়ে আমাদের ভয়েস রেজ করতে পারি না, বা একসঙ্গে গিয়ে আমাদের সম্মতি দিতে পারি না। কারণ তখন মানুষ ছিল অনেক অল্প, এটা সম্ভব ছিল। ইভেন প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র এথেন্সেও আমরা দেখেছি যে প্রকাশ্য বা যেটা ডাইরেক্ট ডেমোক্রেসি ছিল, সেখানে সরাসরি গণতন্ত্র যেটাকে বলা হয়, মানুষ রাষ্ট্রীয় একটা কেন্দ্রভূমিতে, শহরের কেন্দ্রভূমিতে মিলিত হয়ে রাষ্ট্রের জনগণরা, নাগরিকরা, তারা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিত, হ্যাঁ, প্রকাশ্য সম্মতি দিয়ে। কিন্তু জন লক বলছেন যে আধুনিক এখন রাষ্ট্র গঠন হয়ে যাওয়ার পরে প্রকাশ্য সম্মতি আর দেখা যায় না। তখন কোন সরকার বুঝি তাদের সম্মতি প্রকাশিত হয় অপ্রকাশ্যে। এমনকি অনেক সময় সম্মতি প্রদান করা হয়েছে কিনা তা তারা নিজেরাও বুঝতে পারে। লকের মতে মৌন সম্মতির উপর ভিত্তি করে রাষ্ট্র মানুষের যে কোনো অধিকারকে স্পর্শ করতে পারে, তবে সম্পত্তির ক্ষেত্রে মালিকদের অনুমতি তার লাগবে। মনে রাখতে হবে এই যে সম্মতি, সেটা আমরা কিভাবে বুঝবো? সাধারণত এটা বোঝার একটা অন্যতম পথ হচ্ছে জনমত বা পাবলিক ওপিনিয়ন। কোন একটা ইস্যুতে তোমরা দেখবে বাংলাদেশের ঘটনাবলীর দিকে তাকাও, যে কোনো একটা ইস্যুতে জনমত তৈরি হয়ে যায়, তারা এক পক্ষে অবস্থান নেয়, বা একটা দেশে বেশিরভাগ মানুষের মতামত চলে যায়, এবং বিশ্বের ঘটনাবলীর দিকে তাকালেও আমরা ঠিক তাই দেখি। তো এই যে মানুষের মতামত তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পাবলিক ওপিনিয়ন, এবং এটাকে আমরা বলতে পারি জনগণের সম্মতি। এখানে জন লকের আরেকটা বিখ্যাত উক্তি আমরা ডানে নিয়ে আসছি আমি, তোমরা একটু খেয়াল করো। গভর্নমেন্ট হ্যাজ নো আদার এন্ড বাট দ্য প্রিজার্ভেশন অফ প্রপার্টি। আমি যেটা আগে একবার বলেছি যে জন লকের রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে সম্মতির একটা অন্যতম প্রধান ভূমিকা আছে। তার মধ্যে সম্পত্তি রক্ষা করার জন্যই মানুষ সামাজিক যুক্ত মতবাদে এসেছে। তো তিনি বলছেন গভর্নমেন্ট হ্যাজ নো আদার এন্ড, গভর্নমেন্টের অন্য কোনো উদ্দেশ্যই নাই, একটাই উদ্দেশ্য, সেটা কি? বাট দ্য প্রিজার্ভেশন অফ প্রপার্টি, জনগণের সম্পত্তিকে রক্ষা করা।
জন লকের ভাষায় দ্য সুপ্রিম পাওয়ার ক্যান নট টেক ফ্রম এনি ম্যান এনি পার্ট অফ হিজ প্রপার্টি উইদাউট হিজ কনসেন্ট। কোনো সরকারি কোনো শাসকই কোনো ব্যক্তি কোনো সম্পত্তির একটু অংশও নিতে পারবে না যতক্ষণ না তার সেখানে সম্মতি থাকে। এই অংশটুকু আমি আগে একটু ব্যাখ্যা করে আসছি। দেখো তোমরা এখানে আমি আরেকটা বিখ্যাত উক্তি নিয়ে আসছি উপরে ডানে, where there is no property there is no injustice। যেখানে কোনো সম্পত্তি নাই সেখানে ইনজাস্টিসও নাই, বা সেখানে তোমার অবিচারও নাই। কত মানে গভীর একটা কথা, হ্যাঁ, কত অন্তর্নিহিত অর্থ বহুল একটা কথা। where there is no property there is no injustice। এখন আমরা জন লককে একটু মূল্যায়ন করব, যেটা আমরা একদম প্রথমে বলে আসছি যে সংসদীয় গণতন্ত্রের জনক হিসাবে জন লকের একটা প্রধান অবদান ছিল এবং তাকে আমরা সংসদীয় গণতন্ত্রের জনক হিসাবেও অভিহিত করে থাকি। তো আমরা একটু দেখি মূল্যায়নটা। আধুনিক গণতন্ত্রের জনক তার সম্মতি তত্ত্ব প্রদান করে আধুনিক গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। জনগণই যে চূড়ান্ত ও সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তাদের সম্মতি নিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে, এই যে কথাটা তিনি বলেছেন, এই কথাটার মাধ্যমেই তিনি আধুনিক গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এখানে তার যে অবদানগুলো আমরা একটা একটা করে দেখি। প্রথমত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের অগ্রদূত। জন লকের ভাষায় নো ওয়ান ক্যান পুট আউট অফ হিজ স্টেট। কেউ কাউকেই তার স্টেট মানে তার সম্পত্তি থেকে বের করে দেওয়া যাবে না উইদাউট হিজ কনসেন্ট, তার সম্মতি ছাড়া। অর্থাৎ ব্যক্তি সম্মতি হচ্ছে সবার আগে। ঠিক আছে, এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি স্বাধীনতা, এর জনক হচ্ছেন তাহলে কে? জন লক, তাই না? দ্বিতীয় হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধচারণ। মালিকের সম্পত্তি ছাড়া তার সম্পত্তির উপর হাত দেওয়া যাবে না, বা সম্মতি ব্যতীত রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হতে পারে না। এই কথাগুলো বলে তিনি স্বৈরাচারের বিরুদ্ধবাদী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যেটা তিনি হবসের থেকে সম্পূর্ণই আলাদা ছিলেন। তিনি সবসময় তার তত্ত্বের মধ্যে থেকে এটি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে সরকার যদি যে সামাজিক চুক্তি যেটা হয়েছে বা এরপরে যে দ্বিতীয় চুক্তি রাজনৈতিক চুক্তি যেটা হয়েছে তার ভিত্তিমূলে সরকারের একটাই কাজ, সেটা কি? সেটা হচ্ছে জনগণের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি রক্ষা করা, এবং এই রক্ষা করার বিনিময়ে সে জনগণের সার্বভৌম ক্ষমতাটা ব্যবহার করে। কাজেই কোন সরকার যদি সেক্ষেত্রে ব্যর্থ হয় সে আর ক্ষমতায় থাকার অধিকার রাখে না। অর্থাৎ অর্থাৎ কোন স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকতে পারে না এবং তার বিরুদ্ধে জনগণের অব্লিগেশন চলে আসে তার বিরুদ্ধে বিদ্রোহ করা। এই মনোভাবটাই তাকে আধুনিক গণতন্ত্রের জনক করে তুলেছে। তৃতীয় হচ্ছে নিয়মতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা। জন লক সরকারকে সম্মতি ও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে নিয়মতান্ত্রিক সরকারের পথ পরিষ্কার করেছে, যা পক্ষান্তরে সংসদীয় গণতন্ত্রের জন্ম দিয়েছে। অর্থাৎ মনে রাখতে হবে, সম্মতি মানে একটা দেশের সমস্ত জনগণ কিন্তু কোনো এক মতের অনুসারী হতে পারে না, এটা হওয়াটা সম্ভব না। তো ফলে বেশিরভাগ জনগণ যেদিকে সম্মতি দিবে, অর্থাৎ বেশিরভাগ জনগণ যাকে বা যে সরকারকে ভোট দিবে বা যে দলকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে। ঠিক আছে, তার মানে সংখ্যাগরিষ্ঠের সম্মতি। তো এর ফলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তাহলে একটার পর একটা সরকার, যে সরকারের প্রতি যখন জনগণের সম্মতি চলে আসে সেই সরকারের ক্ষমতায় যাবে এবং যার প্রতি নাই সে ক্ষমতা থেকে বের হয়ে যাবে। লাইক যেটা আমরা ইউএসএ তে দেখে আসতেছি 200, 250, 300 বছরের মতো সময় ধরে, যে একটার পর একটা সরকার ক্ষমতায় আসতেছে এবং যাচ্ছে। যাদের জনগণের সমর্থন আছে সে ক্ষমতায় আসছে এবং যার প্রতি নেই সে ক্ষমতা থেকে চলে যাচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে। এখানে কোনো বিদ্রোহ বা অন্য কোনো সমস্যা তৈরি হয়নি, যেটা আধুনিক সংসদীয় সরকারের গণতন্ত্রের জন্ম দিয়েছে। চতুর্থত সংসদীয় পদ্ধতির প্রতিষ্ঠা। তিনি আইন প্রণয়নের অধিকার একমাত্র আইন বিভাগের হাতেই ন্যস্ত করেছেন। অন্যদিকে আইন বিভাগের কাছে নির্বাহী বিভাগকে বা শাসন বিভাগকে দায়ী করে আধুনিক সংসদীয় গণতন্ত্রের প্রথম প্রতিকৃতি হিসেবে গৌরব অর্জন করেছে। তোমরা জানো সরকারের 3টা বিভাগ, একটা হচ্ছে শাসন বিভাগ যেটাকে নির্বাহী বিভাগও বলা হয়, আর একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। এই 3টা বিভাগ নিয়ে সরকার গঠিত হয়। এখন 3টা বিভাগের ক্ষমতা আলাদা, যেটা পরবর্তীতে মন্টেস্কিউ আমাদেরকে বলে গেছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।
কিন্তু সাধারণত আমরা দেখি নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ সবসময় চায় বাকি দুইটা বিভাগের উপর আধিপত্য বিস্তার করতে। তো জন লক এখানে এই পদটাকে রুদ্ধ করার জন্য তিনি মতবাদ দিয়েছেন যে আইন বিভাগের কাছে সবসময় শাসন বিভাগ দায়ী থাকবে তার কার্যকলাপের জন্য, এবং আইন বিভাগের আস্থা হারালে সংসদ তোমার সরকারেরও পতন ঘটবে, যেটা আমরা আধুনিক পার্লামেন্ট গুলোতে দেখি যে পার্লামেন্টের যদি আস্থা ভোটে কোনো সরকার জয়লাভ করতে ব্যর্থ হয় সেই সরকার আর ক্ষমতা থাকতে পারে না, তাকে পদত্যাগ করতে হয়। পঞ্চমত, ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি প্রতিষ্ঠা, যেটা এইমাত্র আমি বললাম, তবু আবার বলছি, জন লক ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি প্রচার করে ব্যক্তি স্বাধীনতাকে নিরাপদ করার জন্য সর্বপ্রথম যে প্রয়াস চালিয়েছেন ফরাসি দার্শনিক মন্টেস্কু সেটাকেই আরো এক্সপান্ড করে ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি গঠন করেছেন। তাই এই নীতির মূল কারিগর কিন্তু জন লক। ষষ্ঠত, ধর্মীয় সহনশীলতা। আধুনিক গণতন্ত্রের অন্যতম প্রধান দর্শনই হলো যে ধর্মীয় সহনশীলতা, অর্থাৎ রাষ্ট্রচিন্তা থাকবে ধর্ম নিরপেক্ষ। আর রাষ্ট্রচিন্তার ইতিহাসে জন লক ধর্মীয় সহনশীলতা যার মতবাদ দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার এই দর্শনের দ্বারা সমগ্র ইউরোপীয় দর্শন বিশেষভাবে উপকৃত হয়েছে, এবং এই দর্শনটাই সমগ্র ইউরোপ এবং বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে বাস্তবায়িত হয়েছে। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন একটু উপসংহার দেখব। আমরা জন লকের যে তত্ত্বগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটাকে আমরা একটু মূল্যায়ন করব এখন। মনে রাখতে হবে জন লকের এই সমস্ত মহৎ ভাবধারা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তিনি মধ্যযুগীয় ভাবধারা থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। তা সত্ত্বেও তিনি যে আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ এ নিয়ে কোনো বিতর্ক নেই, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশও নেই। এবং জন লকের যে লেখনী, যে বইগুলা, তার দ্বারা মার্কিন সংবিধান এবং আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র সেটা ব্যাপক বহুলভাবে প্রভাবিত হয়েছে। তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সম্মতি তত্ত্ব, সম্পত্তির উপর মানুষের যে চিরন্ত অধিকারের যে তত্ত্ব প্রদান করা গেছেন, তাই তাকে আধুনিক গণতন্ত্রের জনক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ অধ্যাপক গেটেল তাই যথার্থই বলেছেন, মানুষের চিন্তা ও প্রতিষ্ঠানের উপর অন্য কোনো দার্শনিক জন লকের মতো এত গভীরভাবে প্রভাব বিস্তার করতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো জন লকের মতবাদগুলা, তত্ত্বগুলা, এবং তোমরা যদি একটু গভীরভাবে উপলব্ধি করো তাহলে আমি নিশ্চিত আমার মতে তোমরাও এইটুকু উপলব্ধি করতে পারবে যে আধুনিক গণতন্ত্র, আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে জন লকের অবদান কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী। আজকের যে ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তির অধিকার, সংসদীয় গণতন্ত্র, তার সবগুলা জনকই, সবগুলার প্রতিকৃত কিন্তু জন লক। সেদিক থেকে তিনি রাষ্ট্রচিন্তার জগতে অনন্য হয়ে আছেন এবং অনন্য হয়ে থাকবে। তো আজকে আমরা এখানেই শেষ করব। তারপরে আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমার এই আলোচনা থেকে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অস্পষ্টতা থাকে, বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে ইমেল করতে পারো। একদম প্রথম স্লাইডে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদের ইমেলে উত্তর দেওয়ার জন্য। আর একই সঙ্গে যদি আমার তথ্যগত কোনো বিভ্রাট থাকে বা ভুল থাকে, দয়া করে যে তোমরা যদি একটু আমাকে একটু স্মরণ করিয়ে দাও, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে এটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। দেখা হবে আমাদের সর্বশেষ ক্লাসে, দশম লেকচারে আগামীতে। সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ আবার। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।